আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সুপ্রশিক্ষার্থীরা আসসালামু যারা আলাইকুম ভাইয়া। আমাদের আজকের এই ভিডিওতে মানে অলরেডি জয়েন করেছো আমাদের লাইভ এবং যে লাইভটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অলরেডি দেখছো যে সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধ সফলতার গল্প। সো এই সফলতার গল্পের যে গল্পকার আমার সাথে অলরেডি আছেন। আর আমি একবার শুরুতেই একটা বিষয় বলে দিতে চাই, এই সফলতার গল্প আমরা কেন শুনছি বা আপনারা বা তোমরা কি জন্য শুনবে। এইখানে এমন একটা স্টেজ নিয়ে আমরা কথা বলছি, যে স্টেজটা হচ্ছে আপনি 100% ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতাকে ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড়িয়ে সফলতা পেয়েছেন। আর এই কারণেই আমরা এই সফলতার গল্পগুলো শোনাচ্ছি। তোমরা অনেকেই আছো যারা কিনা সেকেন্ড টাইম ভর্তি যোদ্ধা হিসেবে নিজেকে অলরেডি ফিক্সড করে ফেলেছো এবং তুমি সেকেন্ড টাইমের মতো একটা রক্তক্ষয়ী যুদ্ধ, আমি বলবো হ্যাঁ, রক্তের সাথে রক্তের যুদ্ধ, বাবা মা এদের সাথে তোমার যুদ্ধ, পাড়া প্রতিবেশীর সাথে তোমার যুদ্ধ, তোমার শুভাকাঙ্ক্ষীদের সাথে তোমার যুদ্ধটা আসলেই রক্তক্ষয়ী। সো আমরা এই সেশনটা কেন নিচ্ছি, আমরা আজকে সফলতার গল্প 2-তে এসেছি। কেন এসেছি এর প্রধান কারণ হচ্ছে, যারা তোমরা এইবার সেকেন্ডবার বা দ্বিতীয়বারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা হিসেবে মাঠে নামছো, যারা তোমাদের মতো করে চিন্তা করে গত বছর প্রিপারেশন নিয়েছিল এবং প্রিপারেশন নিয়ে আজকে সফল হয়েছে। আমরা গতকাল তমশ্রীকে পেয়েছি, আজকে হচ্ছে এমন একজন মানুষকে আমি পেয়েছি যাকে আমি খুব বকাঝকা করতাম ক্লাসে, এবং এরকম হয়েছে যে মানে ক্লাসে জাহিদ নামের ছেলেটিকে মোটামুটি সবাই চিনত। এখন সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যারা আছে তারা মোটামুটি সবাই চিনে জাহিদ নামের ছেলেটাকে। সো আমরা আজকে জাহিদ হোসেনের সাথে আমরা আজকে হাজির হয়েছি। সো জাহিদ, কি অবস্থা, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা জাহিদ, সো তোমার কথা শোনার জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছে। তোমার যারা জুনিয়র আছে, যারা কিনা তোমার পথে হাঁটতে যাচ্ছে, যে পথটা অনেক বেশি কঠিন ছিল, যে পথ পাড়ি দিতে অনেক 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 কষ্ট স্বীকার করতে হয়েছে, সো সেই কষ্টের পথেই হাঁটতে চলছে যারা, তাদেরকে কিছু উপদেশমূলক কথা বলবে, তাদের জন্য কিছু ইনশাআল্লাহ। গাইডলাইন নিয়ে তুমি হাজির হবে। সেজন্যই আমরা আজকের এই আয়োজনকে তোমাকে ঘিরে আমরা আয়োজন করেছি। সো জাহিদ, তোমার একটু ব্যাকগ্রাউন্ড বলবা, তোমার স্কুল কলেজ কোথায় ছিল? আমার আবার মাধ্যমিক বিদ্যালয় ছিল হচ্ছে কেইসেন মাধ্যমিক বিদ্যালয়, এটা কুষ্টিয়া। আর কলেজ ছিল যশোর সরকারি সিটি কলেজ। আচ্ছা আচ্ছা, তো তোমার রেজাল্ট কি ছিল? আমার এইচএসসি তে ছিল 4.28 আর এইচএসসি তে ছিল A+। A+ ছিল। আচ্ছা ঠিক আছে, A+ পাওয়ার পরে যখন প্রথমবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছ, এক্সপেকটেশন ফ্যামিলি থেকে শুরু করে সবারই তো অনেক বেড়ে গেছিল, তাই না? জি অবশ্যই। আচ্ছা, তো বিশেষ করে তোমার সাথে আমার আরেকটা সম্পর্ক হচ্ছে, আমি পরে জানতে পেরেছি, যদিও আমার সাবেক স্টুডেন্ট রূপকের কাজিন ছিলে তুমি। সো সেটা পরে জানার পরে আমার কাছে খুব ভালো লেগেছে যে রূপক যেহেতু আমার কথা বলেছে, আমার এখানে ভর্তি হয়েছে এবং একটা সাকসেস নিয়ে এসেছো, এটা আমার জন্য, আমি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, আমার খুব বেশি আমি প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। সো এখন আসলে আমাকে একটু জানাবে যে তুমি কেন সিদ্ধান্ত নিলে তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য, মানে কি কারণে, কার কথা শুনে বা কোন আচরণের জন্য, বলো। আমি একটু সময় চাচ্ছি, হ্যাঁ মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য আমার। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একবার তোমার মতো করে বলো। আমি এটা আইজুলকে ধন্যবাদ আমার জার্নিটা, এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আমার যে গল্পটা, এটা বলতে গেলে যারা ব্যাক বেঞ্চার আছে তাদের জন্য এটা অনুপ্রেরণা হতে পারে। আচ্ছা, আমি গর্ব করে বলি যে আমি বেশ পড়ালেখার দিক থেকে বেশ সমৃদ্ধ একটা পরিবারে বেড়ে উঠেছিলাম, কিন্তু আমি মোটেও সে ধারা ছিলাম না। আচ্ছা,
ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মোটামুটি ভালো গেলেও ক্লাস 6 থেকে 10 পর্যন্ত মোটেও আমার ভালো যায়নি। আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে মোটামুটি আমার সব কাজিনরাই পড়তো, ওরা বেশ কৃতিত্বের সাথেই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পার করছে, কিন্তু আচ্ছা আমি সেটা পারিনি। যখন ভর্তি হইতে গেলাম তখন স্যাররা বেশ আমার প্রতি বেশ এক্সপেকটেশন ছিল, কিন্তু আমি সেই প্রত্যাশা অনুযায়ী সেই ফিডব্যাকটা দিতে পারিনি। তো এটা স্কুলে? জি জি, মাধ্যমিক বিদ্যালয়ের আচ্ছা কথা বলছি। আচ্ছা তো আচ্ছা স্কুল থেকে ফোন যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ইভেন আমি যখন বিভিন্ন আশেপাশে যত কোচিং সেন্টার, সব রূপক ভাই, তার বোন, সবাইকেই চিনতো, সবাই কারণ ভালো স্টুডেন্ট হওয়াতে মোটামুটি সবাইকেই ওরা চিনতো। সেই হিসাবে আচ্ছা। আমাকে ওরা চিনতো। তো যেখানেই পড়তে গেছি সেখান থেকেই আমার বাসায় ফোন গেছে যে একটাই কথা, দেখা হলেই কথা, জাহিদ পড়ে না। যেখানেই গেছি আচ্ছা স্কুল ক্লাস, আমার একটা কথা মনে আছে, 2017 সালে যখন ক্লাস আমি প্রবাবলি 8-এ পড়ি, তখন আব্বু বাইরে থেকে দেশে আসে। তো একদিন সন্ধ্যাবেলা আমি আব্বুকে দেখলাম যে মুখটা একটু ভার করেই আসছে। আমার আর বুঝতে বাকি নেই বিষয়টা কি ঘটছে। তো ক্লাস তখন 8-এ, তখন আব্বু বলল তুমি পড়ো না, এই করো না। তো আব্বু আবার পরে বাইরে চলে গেল। তখন ক্লাস 6, 7, 8, 9 এভাবেই কাটছে। মানে এমন কোনো দিন, মানে মাস নেই যেখান থেকে বাড়িতে ফোন আসেনি যে জাহিদ পড়ে না। তখন ক্লাস 8, 10-এ উঠলাম, 10-এর মাঝামাঝি। তখন একটা কথা বলছিল, থাক সেটা না বলি স্যাররা। তো সেখান থেকে আচ্ছা আমার মনে হয়েছিল আমি কি, আমার লাইফটা কি এতটা ইনফিরিয়র, এতটাই লোয়ার, যে আমি এইভাবেই সারা জীবন, তাহলে অবশ্যই আমাকে একটা ভালো লাইফ লিড করতে হলে অবশ্যই আমাকে চেষ্টা চেষ্টা করতে হবে, অবশ্যই আমাকে এখান থেকে কাম ব্যাক করতে হবে। আমি যেই পাস্টে যেই অপমান, ইনসাল্ট, যে ইনসিডেন্ট গুলো ঘটে গেছে, সেগুলোকে বলতে গেলে আমি আমার লাইফকে ফিউল হিসেবে নিয়েছি, কখনো ট্রমার মধ্যে আচ্ছা থাকি। তো সেখান থেকে মোটামুটি যে এইচএসসির 5-6 মাস ছিল, সেখানে মোটামুটি পড়তাম, প্রচুর পড়তাম, কিন্তু ফার্স্টের দিকে আমার মাথায় কিছুই ঢুকতো না, তারপরও আমি পড়তাম। তো আস্তে আস্তে বুঝলাম, বুঝতে বুঝতে এসএসসি পাস করলাম, পাস করে কলেজ গেলাম। তো কলেজ গিয়েও আমার সেই বাড়িতে ফোন আসা পিছু ছাড়েনি, কিন্তু দুঃখের, কিন্তু আমার একটা পরিত্যক্ত নাম্বার দেয়, সেই যাত্রায় আমি বেঁচে গেছিলাম। তো বেঁচে যাওয়ার পরে তখন আবার 2022 সালে একটা ঘটনা, তা না বলি, যা ব্যাপকভাবে ব্যক্ত করেছিল যে অবশ্যই লাইফে কিছু একটা করা দরকার। প্রেমে প্রেমে পড়ছিলা? আমার আমার আব্বু আম্মুর জন্য অবশ্যই কিছু একটা করা দরকার। আমার আব্বু বাইরে থেকে কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আচ্ছা ওইটা কি অবশ্যই। আনএক্সপেক্টেড কাহিনী? কি প্রেমে টেমে পড়ছিলা? না না না, এটা এখন বলিনি। আচ্ছা 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 ঠিক আছে। এখন আমি আমি এই জায়গাটায় একটু অ্যাড করি, সেটা হচ্ছে তোমার যেই ইয়ের বিষয়টা, ট্রানজিশনের যে বিষয়টা, সেটা হচ্ছে এইচএসসির যেই মানে এসএসসি তে A+ পেয়েছো মানে ইন্টারমিডিয়েটে, তাই না? জি জি। সো স্কুলের থেকে এসে ইন্টারমিডিয়েটে তোমার যেই রেজাল্ট A+ আসছে, এটার মধ্যে মোটিভেশনটা কি কি হিসেবে কাজ করে, মানে কোন মোটিভেশনটা কাজ করছে? যখন যখন এসএসসি তে মোটামুটি রেজাল্ট করি, তখন অবশ্য আমার একটা ধারণা ছিল যে আমার কিছু একটা করতে হবে। তখন সেভাবে আচ্ছা পড়াশোনা করছি প্রচুর। এসএসসি তে পড়াশোনা করছি করে যখন আমি ফার্স্ট টাইম যখন অ্যাডমিশনে গেলাম, এর অ্যাডমিশনের কোচিং এ পা দিয়ে এটাও বুঝতে পারছি যে স্পেশালি ইংলিশে সবাই যেখান থেকে শুরু করবে আমার সেখানে গিয়ে শেষ হবে। বেসিকটা আমার এত দুর্বল ছিল। আর ইংরেজি ফাহাদ ভাই বেসিকটা হ্যাঁ আচ্ছা বলো, হলো আমি বলতেছি এরপরে। একটা কথা বলছিল যে একটা বিষয়ে ভালো হয়ে কখনো চান্স পাওয়া যায় না। হুম বা রাইট। সাধারণ জ্ঞান বাংলা ঠিক থাকলেও ইংলিশে ছিলাম দুর্বল অনেক, মানে বেসিক বলতে গেলে ক্লিয়ারই ছিল না। তো সেখান থেকে বিউপিতে দিলাম, কোথাও হলো না। বিউপি, তারপরে ঢাকা দিলাম, চট্টগ্রাম দিলাম, চট্টগ্রাম ওয়েটিং এ ছিল কিন্তু সাবজেক্ট আসেনি। গুচ্ছে দিলাম, জাহাঙ্গীরনগর দিলাম, রাজশাহী দিলাম। আমি
মনে আছে এখন আমি যখন রাজশাহীতে পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে এসে আমার মা আমাকে ফোন দিছে যে বাবা পরীক্ষা কেমন হয়েছে। আমি একটা কথাই বললাম যে আমি বাবার টাকা নষ্ট করে বেড়াচ্ছি। তখন তখনই সেটা আব্বুকে বললো, আব্বু আমাকে অনেকবার বোঝাইলো। তখন যে আমার রূপক ভাই ছিল, সে আমাকে একটা ফোন দিয়ে বলল যে মানুষ তো মাদক খায়, মাদক খেয়ে টাকা নষ্ট করে, তুই নাই এটা তুই নাই জ্ঞান অর্জন করছিস, এটা আজ না হয় কাল ঠিকই কাজে লাগবে। ইভেন আমি এটা গর্ব করে বলি, আমি এমন একটা পরিবার পেয়েছি, আমাকে আজ পর্যন্ত কোনো কাজিন বলে নাই যে সবার চান্স হচ্ছে, তোর হলো না কেন। এটা আমি আজ পর্যন্ত শুনি, সবাই অনুপ্রাণিত, কারণ তারা সেই সিজনটা সেই এটা ফেস করছে, অ্যাডমিশনটা তারা বোঝে যে অ্যাডমিশন আসলে সহজ না। তাই কখনো তারা আমাকে বলে, খোটাও দেয়নি যে কেন তোর হলো না। সবাই অনুপ্রাণিত, সবাই বলতো ব্যাপার না, হয়ে যাবে সেকেন্ড টাইম যে। আচ্ছা, এখানে তুমি সেকেন্ড টাইমে যে প্রিপারেশনটা নিয়েছিলা, তার মানে হচ্ছে সবার অনুপ্রেরণা নিয়েছো এবং আমার কাছে যেটা জি মনে জি হয় তুমি ভালো সাপোর্ট পেয়েছো। বাট তোমার যে জি জি সেকেন্ড টাইমের যে অ্যাডমিশন জার্নিটা, কবে থেকে জি জি শুরু করলা, কিভাবে শুরু করলা, এবং তুমি যে সাকসেস পেলা, এই সাকসেসটা কিভাবে হলো? ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি তোমার এই ফ্রেন্ড অনেকেই এখন আছে যারা কমেন্ট করতেছে তুমি ঝগড়ুটে ছিলা, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি অনেক বেশি কমেন্ট করতা। আবার এখানে আমাদের ফারিয়া সরকার আন্তা আছে, ওকে আমি অন্ত বলতাম, এখন থেকে আন্তা, ঠিক আছে, ও আছে, অনেকে আছে। সো তোমার জার্নিটা একবারে তুমি সেকেন্ড টাইমের কিভাবে শুরু করেছো, কারণ এখানে অনেকেই আছে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চায় এবং সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাট কিভাবে শুরু করবে, কিভাবে তার জার্নিটা মানে প্রথম স্টেপটা দিবে, তারা এখন এটা বুঝতে পারছে না। সো এই জায়গাটায় আমাকে একটু তুমি, আমাকে না, আমার মাধ্যমে বা আমার সাথে কথা বলে তুমি একটু ক্লিয়ার করে দিবে যে একজন সেকেন্ড টাইমার যদি একবারে নতুন করে আজকে থেকে বা আগামীকাল থেকে শুরু করে কিভাবে শুরু করবে, মানে তুমি তোমার প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে তুমি যেটা অলরেডি গেইন করেছো, ওই গেইনটা কিভাবে করেছো, কিভাবে শুরু করেছো, প্রথম দিন কিভাবে শুরু করছো এবং এই জার্নিটা কেমন ছিল, তুমি একবার সংক্ষিপ্ত আকারে যদি আমাদেরকে একটু বলো। আমি শুরু করেছিলাম হচ্ছে জুলাই মাসে, জুলাই মাসের 9 তারিখ থেকে। যখন আমি ফেসবুকে স্ক্রল করছিলাম তখন দেখছিলাম যে আপনাদের একটা বিজ্ঞাপন সামনে আসছে, তখন আমি প্রথমবার ইয়ে করি নাই, কতটা গুরুত্ব হ্যাঁ, দেই নাই। গুরুত্ব পরের দাও বার না, আচ্ছা। আমার পরের বার আমার পাশে রূপক ভাই বসেছিল, তা আমি ওকে বললাম, এই দেখো তো এটার কেমন হয়, আমি তো বাড়িতে বসেই আছি, ক্লাস না হয় করি। বলছে কে নেই ক্লাস? আমি বললাম মহসিন পাটোয়ারি ভাইয়া। বলছে যে ইনি আমারও টিচার ছিল যখন আমি পড়ছিলাম, তো সেই আমাকে ভর্তিটা করে দিয়ে গেছে এখানে। প্রথম প্রথম কষ্ট হইতো, একটা পড়া মানে বারবার পড়তে একটু কষ্টই হয়। অবশ্যই সেখানে ফ্যামিলি সাপোর্ট থাকাই লাগবে। ফ্যামিলি, আমার ফ্যামিলিতে বলতে গেলে খুবই সাপোর্ট পেয়েছি আমি, খুবই সাপোর্টিভ ছিল সবাই। তো এখানে আমি আমি যেটা বলতেছি, ধরো তুমি 9 জুলাই, ধরো জুলাই শুরু করছো, শুরু জি জি করার ক্ষেত্রে ধরো আমার অনেক স্টুডেন্ট আছে এখানে যারা চিন্তা করতেছে আগামী জুনের 1 তারিখ থেকে বা 10 তারিখ থেকে শুরু করবে। বিশেষ করে ধরো আমাদের সেকেন্ড টাইমের অপটিমিস্টিক ব্যাচ শুরু হবে জুনের 10 তারিখ। সো জুনের 10 তারিখে প্রথম দিন থেকে যে শুরু করবে, ওইটা কি আমরা যা পড়াচ্ছি তাই শুরু করবে, নাকি নিজে একটু প্রিপেয়ার্ড হবে, নিজে কিভাবে নিজের মানে নিজের যে প্রিপারেশনটা, ওইটা আসলে আমাদেরকে একটু তুমি বলো যে তুমি আমি 9 জুলাই আমি থেকে আমার শুরু দিক করেছো। থেকে বলি, জি। আপনারা ক্লাসে যা পড়তাম সেটাই পড়াতেন, সেটাই আমি পড়তাম। ইভেন 3-4 বার করে রিভিশন দিয়ে তারপরে শুইতাম। যতক্ষণ পর্যন্ত রিভিশন না হতো ততক্ষণ পর্যন্ত ঘুমাতাম। ইয়েস। ক্লাসে যেটা পড়াতেন সেটাই আমি শেষ করে তারপরে ঘুমাতে যাইতাম। তার মানে তুমি এটা বুঝতে পেরেছো যে এর আগে তুমি ব্যর্থ জি জি হয়েছো জি একটাই, তুমি অনেক পড়েছো, হয়তো সেগুলো ধরে রাখতে তবে পারো নাই, তাই না? জি বাট জি জি এখন যেটা করতেছো, এইবার যেটা করছো, এটা হচ্ছে যা পড়ছো সেটা আগে মাথায় ঢুকতে হবে, তাই তো? জি মাথায় জি একবারে জি ফিক্সড করতে হবে, এটাই তো? জি জি আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে শুধুই কি ক্লাস দেওয়া আপনাদের প্রতিষ্ঠানে, নাকি গাইডলাইন সেশন, স্টুডেন্ট কাউন্সিলিং থাকবে? আচ্ছা, ফাইয়াজ মেবি করে কমেন্ট করেছে, আমি একটু রিপ্লাই দেই। সেটা হচ্ছে যারা আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্ট
ছিল, এবং জাহিদও এখানে আছে। সো আমরা যে কাজটা করি, আমরা অ্যাজ এ টিচার হিসেবে থাকি না, আমরা অ্যাজ এ টিচারের পাশাপাশি আমরা হচ্ছে মেন্টর এবং গাইডলাইনার হিসেবে কাজ করি। আমরা ওদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, বিশেষ করে আমার অনেকগুলো মোটিভেশন কথাবার্তা বলতে হয়েছে, এখন আবার কমিয়ে দিয়েছি। সো এদেরকে জাস্ট উজ্জীবিত রাখার জন্য ওদের ক্লাসে আমরা কাউন্সিলিং আওয়ার জুমে করেছি, তারপরে হচ্ছে ক্লাসের মধ্যেও পড়ার মধ্যেও ওদেরকে যেভাবে যেভাবে পারছি আমরা হচ্ছে যে মেন্টরিং এর যে জায়গাটা, কারণ এই 8 থেকে 9 মাস ধৈর্য ধারণ করে যে জাহিদ বলতেছে, মানে ও তো সফল হলে আসলে অনেক কিছু মাথায় থাকে না, বাট ওর যে জার্নিটা ছিল আসলে অনেক অনেক কঠিন একটা জার্নি ছিল, এবং সেক্ষেত্রে সবকিছু সাপোর্ট পাওয়ার পরেও আমার কাছে মনে হয় যে নিজের সাথে যে যুদ্ধটা, এই যুদ্ধটা করতে গিয়ে এই 8 থেকে 9 মাস ধৈর্য ধারণ করে থাকতে গিয়ে অনেক 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 বেশি মোটিভেশনের দরকার ছিল, গাইডলাইনের দরকার ছিল। সেটা আমরা আমাদের জায়গা থেকে দিতে পেরেছি বলে আজকে সফলতা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এখানে একটা অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এডুকেশনে আপনাদের ক্লাস করে একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা কি? সিদ্ধান্ত হচ্ছে আমি কোথাও অ্যাপ্লাই করিনি, সেকেন্ড টাইমে আমি ন্যাশনালেও করিনি, প্রাইভেটেও করিনি, কোথাও না। আমার ক্লাস করে এটা কনফিডেন্স পাইছি যে আমার এবার একটা যে কোনো একটা সিট হবে। ওয়াও, দ্যাটস গ্রেট গ্রেট। আচ্ছা, তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, দেখো তোমার টার্গেট থাকতে হবে, যে যেমন ও যেটা বললো সব জায়গায় অ্যাপ্লাই করেনি, কিন্তু ও টার্গেট ছিল আমার এখানে হতে হবে, আমি এখানেই কি করব, আমি এইখানটাকে ধরেই আমি আমার প্রস্তুতি নিব, এবং সেটাতে কিন্তু সে সাকসেস হয়েছে। আর দিন শেষে যে কথাটা আমি বলবো, যে তুমি যদি যেতটুকু পড়ো, যেমন জাহিদ যেটা বলো, যা আমরা পড়িয়েছি সেগুলোই মাথায় নিয়েছে, এখন হাবি জাবি নিজে পড়তে গেলে তো আসলে হয় না। সো আমরা যেহেতু একটা এক্সপেরিয়েন্স টিম আছি, আমরা যা দিয়েছি জাহিদ সেটাই শেষ করেছে। সো এখানে একজন রাঙ্গামাটি থেকে বলেছে, আমিও সেকেন্ড টাইম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আসলেই হবে কি, এই যে আসলেই হবে কি, এটার উত্তরটা কি হবে জাহিদ বলো? সে কিন্তু নিজের সাথেই কনফিউশনে আছে। অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স থাকা লাগবে যে আমাকে যে হ্যাঁ। করেই হোক, এট এনি কস্ট আমাকে পারতেই হবে। যেমন অমরকান্তি তঞ্চঙ্গা আমাদের রাঙ্গামাটি থেকে, ওর মেবি কোটাও আছে, উপজাতি কোটা, আমি যতটুকু তার নাম দেখে বুঝতে পারছি। সো অমরকান্তি, তোমার জ্ঞাতার্থে বলছি, জাহিদও মাত্র বললো যে নিজের কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এখনই বলো আসলেই কি হবে, তাহলে তোমার কিন্তু হবে না। জাহিদ ভাবছে যে আমার অন্য ন্যাশনালে আমি ফর্ম তুলবো না, আমার এখানেই হবে। এই যে এখানেই হবে বলেছে, এটার জন্য কিন্তু তার 50% প্রিপারেশন শেষ। এটাই হচ্ছে বড় বিষয়, ঠিক আছে? আচ্ছা, মিশকাতুল জান্নাত বলছে, ভাই আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাই, কিন্তু ফার্স্ট টাইম চান্স না পাওয়ায় আমার পরিবার সাপোর্ট করছে না, তারপরেও আমি নিজের প্রতি বিশ্বাস রেখে আপনাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছি। থ্যাংক ইউ মিশকাতুল জান্নাত। তোমাকে একটু আমি বলি যে গত ক্লাসে আমরা গাইডলাইন সেশনে এনেছিলাম হচ্ছে তমশ্রীকে, আজকের গাইডলাইনে আমরা এনেছি জাহিদকে। দুইজনের গল্পই কিন্তু প্রায় সেম, যে ফ্যামিলি সাপোর্ট ছিল, বাট তোমরা এরকম অনেকে আছে যারা ফ্যামিলি সাপোর্ট না পেয়েও তোমরা আমাদের সাথে জার্নি শুরু করেছো। সো আমাদের এরকম অন্য এক গল্পকার আছে যারা কিনা সামনে আসবে, যারা ফ্যামিলি সাপোর্ট ছাড়াই নিজের সাথে যুদ্ধ করে প্রিপারেশন নিয়েছিল। এদের সাথেও কথা হবে, তোমরা এই লাইভ সেশন গুলো একটু দেখিও। তারপর আমি বলবো এখান থেকে মানে কয়েকটা বিষয়, তুমি সব কথা না, যেমন জাহিদ একটা বলছে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, তাহলেই কিন্তু অনেক অনেক বেশি তুমি এগিয়ে যাবা। সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অলরেডি রূপক আহমেদ একটা কমেন্ট করেছে, জাহিদের সেকেন্ড টাইম অ্যাডমিশন নতুন রিদম দেওয়ার জন্য আমাদের পরিবার পক্ষ থেকে এডুকেশনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। হ্যাঁ রূপক আহমেদ, জাহিদ এতক্ষণ যেই গার্ডিয়ানদের কথা বললো, অভিভাবকদের কথা বললো, রূপক আহমেদ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। রূপক আহমেদ আমার অনেক আগের, কত 4-5 বছর আগে, আমার এক্সাক্ট খেয়াল নেই, সে হচ্ছে আমার স্টুডেন্ট ছিল অফলাইনের, আমি তখন অফলাইনে পড়াতাম। সো ওই সময় থেকে রূপকের সাথে আমার পরিচয়। সো রূপক ঢাকা ইউনিভার্সিটি পড়ছে, তার কাজিনকে ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য, তার সর্বাত্মক মানসিক সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কাজ করে গেছে। আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আমাদের সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেছি। সো এখানে শুধু আমাদের অবদান না, রূপক তোমাদেরও, জাহিদের পরিবার, বাবা মা সহ অন্য তোমরা যারা আছো, তোমাদের প্রতিও আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, এখানে রিফাত ফেরদৌস পূর্ণিমা বলছে, ভাইয়া ফার্স্ট টাইমে কোথাও হয়নি, আমার বেসিক ক্লিয়ার না, আমার কি সেকেন্ড টাইম দেওয়া উচিত হবে? আচ্ছা জাহিদ, তোমার কি বেসিক ক্লিয়ার ছিল ফার্স্ট টাইমে? ফার্স্ট টাইম আমার বেসিক খুবই দুর্বল ছিল, খুবই। মানে তাইলে এই যে দেখো, আমি 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 এই তোমার জাহিদের কথা তুমি শুরুতেই রাখো। হ্যাঁ বলো। আমি শুরুতেই বলছি যে আমি প্রথম দিন কোচিং এ পা দিয়ে বুঝেছিলাম যে সবাই যেখানে ইংলিশ প্রিপারেশন, সবাই যেখানে ইংলিশ যেখান থেকে শুরু করবে আমার সেখানে গিয়ে শেষ হবে।
এই যে দেখো পূর্ণিমা, তুমি অলরেডি প্রশ্ন পেয়েছো যে ফার্স্ট টাইমে কোথাও হয়নি, একটাই কারণ তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার না। আর তুমি তো বেসিক ক্লিয়ার না। আর জাহিদ বলতেছে তার বেসিক জিরো ছিল, একবারে জিরো। তো তোমার তো ক্লিয়ার মানে কি, তুমি ধরো দেখতেছো মানে ধরো আমি একটা চশমা পড়লাম, চশমাতে হচ্ছে একটু আবছা দেখছি, আর জাহিদ কিছুই দেখে না। ঠিক আছে, তো ওই জায়গা থেকে জাহিদ উঠে এসেছে এবং সে তার আমি তো বললাম যে ইংরেজিতে সে অনেক অনেক প্রশ্ন করতো আমাকে, আমি হচ্ছে ওকেই সবচেয়ে বেশি মনে হয় নাম ডেকেছি। সো বেসিক ক্লিয়ার করার জন্য আমরা জি ভাই, আমাদের আমি জায়গা থেকে প্রশ্ন সর্বোচ্চ করলে চেষ্টা আপনি করি। রিপ্লাই দিতেন। না, প্রশ্ন তুমি বেশি করতে বলে আমি রিপ্লাই দিতাম, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা। নরে নিষেধ বলছে ইনশাল্লাহ আহ, সাহস পাচ্ছি, চেষ্টা করব। ঠিক আছে, আমাদের মিফতাহুল ফেরদৌস তোর বান্ধবী চলে আসছে। হ্যাঁ মিফতা, তোর গল্প শুনবো কবে? ঠিক আছে, মিফতাও আসছে। সো তোমাদের অনেক অনেকগুলো কি আছে। আচ্ছা, জাকির নাজ বলছে আপনাদের রুটিন গুলো অনেক সুন্দর, এই রুটিনের প্রথম থেকে শুরু করলে সেরা রেজাল্ট করা যাবে ইনশাল্লাহ। তোমরা অনেকেই সেকেন্ড টাইমের ব্যাচে আমাদের অলরেডি জয়েন করেছো, ইনশাল্লাহ কোনো টেনশন। একবার বেসিক থেকে আমরা প্রথম ফাউন্ডেশন কোর্স করাই, একবার সবগুলো টপিকের একটা ফাউন্ডেশন কোর্স করাই, এরপর রিভিশন, এন্ড দেন শেষে হচ্ছে যে ক্লাস। এখন অনেকেই বলবে যে ভাইয়া এই ক্লাসগুলো তো আগে করেছি, তাহলে কি করব? না, করতে হবে এমন না, বাট যদি তোমার প্রয়োজন হয় রিভিশন দেওয়ার জন্য তুমি করে নিবা, কোনো সমস্যা নাই। আচ্ছা জাহিদ, আমি তোমাকে একটু আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি যে তুমি আপনাদের আহ হ্যাঁ হ্যাঁ জাহিদ বলো। আপনাদের প্রতিটা ক্লাস আমি 3 থেকে 4 বার করে শেষ করছি। আচ্ছা, এখানে একটু একটা প্রশ্ন আসছে, মেহেদী হাসান পরাগ বলছে ভাইয়া ইংলিশে খুব দুর্বল, ভোকাবুলারিতে প্রবলেম, কোথায় থেকে ভোকাবুলারি পড়বো, এটা একটু ক্লিয়ার করে দাও। ভোকাবুলারিতে আমি প্রথমে যে ফাউন্ডেশন বই ছিল সেটা শেষ করছি, করে তারপরে যে প্র্যাকটিসে বিগত বছরের প্রশ্ন আমি প্রচুর সলভ করছি। না, ওখান এটা কি থেকে ভোকাবুলারির মোটামুটি জন্য গ্রামারের জন্য বলতেছে ভোকাব কোনটা? জি, ভোকাবুলারির জন্য কিভাবে ও ভোকাবুলারি নিয়ে বলতেছে, ভোকাবুলারিটা নিয়ে কি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? আপনারা যেটা আরন মেথড দিয়েছিলেন আমি সেটাই ফলো করতাম। ওকে, হ্যাঁ। একটু আগে আমাদেরকে যেন মেসেজ কমেন্ট করলো আরএন মেথড নিয়ে, মেবি হ্যাঁ, আন্তা আন্তা কমেন্ট করেছে। সে প্রথম বছর খালি ভুলে যেত, পরে হচ্ছে আরএন মেথডটা। আমরা একটা মেথডে পড়ানোর জন্য পড়ানোর ক্ষেত্রে অনেক বেশি ফোর্স করি, সেটা হচ্ছে আরএন মেথড। তুমি যেটা আগে পড়ছো, ধরো তুমি আজকে 10টা ভোকাবুলারি পড়ছো, ওইটা আগামীকাল আবার রিভিশন দিয়ে নতুন 10টা ভোকাবুলারি পড়ো, তাই না জাহিদ? এটাই তো ছিল। জি 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 তো জি। এই মেথডে আমরা 30 ডে চ্যালেঞ্জের একটা বই দিয়েছিলাম এবং পিডিএফ দিয়েছিলাম, যারা বই নিতে পেরেছে তারা তো বই নিয়েছে, বাকিরা পিডিএফ পড়েছে। এবং জাহিদ তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছো, ওই ভোকাবুলারির বই থেকে কমন পড়েছে কিনা একবারে, একবারে মানে একবারে কি বলবো এটা, অথেন্টিক একটা তুমি ইয়ে বলবা, রিপ্লাই দিবা, মানে আমাকে খুশি করানোর জন্য না। ঠিক আছে, একটা বই থেকে 100% কমন পড়বে এই ধারণাটা ভুল, তবে পড়ছে এবং এই অনেক। কথাটা আমি বলেও ছিলাম যে 100% কমন জি, পড়বেও না। হ্যাঁ বলো নেক্সট। হ্যাঁ, তুমি একটু এটা ক্লিয়ার করো যে আসলে তুমি যে পরীক্ষা দিয়েছো সেটার জন্য ধরো কিছু কিছু মানে ভোকাবুলারি আমার কমন পড়ে নাই, ধরো 4টা পড়ছে, একটা কমন পড়ে নাই, বাট আমি যদি অপশনগুলো পারি তাহলে অ্যান্সার করতে পারবো কিনা। কথা বেঁধে যাচ্ছে। কথা বেঁধে যাচ্ছে। আচ্ছা, আমি আমি একটু ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে ভোকাবুলারির জন্য আমরা হচ্ছে কয়েকটা স্টেপে পড়াই। প্রথম হচ্ছে যে আমরা 30 ডেজ ভোকাবুলারির প্রথম 1 2 3 ডে 1 ডে 2 জি, এভাবে পড়াই, 2 দিনে একটা ডে শেষ করি এবং সেখানে আবার রিভিশনের ব্যবস্থা করি। এখন আমাদের ভোকাবুলারির জায়গা থেকে মানে আমি যেভাবে পড়েছিলাম সেটা হচ্ছে ভোকাবুলারির জায়গাটা হচ্ছে ভাইয়া এই পৃথিবীতে হাজার হাজার ভোকাবুলারি আছে, লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, সব মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না। বাট তোমাদেরকে একটা মানে আমাদের অভিজ্ঞতা থেকে একটা শিট দিচ্ছি, ওই শিটটি ইনশাল্লাহ আমি বারবার বলি যে 80 থেকে 90% কমন পড়বে, আমি কখনো 100% কথা বলি না। 80 থেকে 90%, আলহামদুলিল্লাহ প্রতি বছর 80 থেকে 90% কমন পড়ে। সো এইখানে 30 ডেজ। হ্যাঁ, যদি একটা স্টুডেন্ট ওইখানে যদি শেষ করে আমার মনে হয় না যে আর কোনো দরকার আছে। ঠিক আছে, জি ভাইয়া, 30 ডেজ আচ্ছা থেকে মোটামুটি অনেক কমন পড়ছে। আচ্ছা। এখানে দেখো ভাইয়া আমি একজন সেকেন্ড টাইমার, আমি ভর্তি হতে চাই কিন্তু খুব টেনশন হচ্ছে, বাসা থেকে অনেক প্রেশার দিচ্ছে। আচ্ছা ফারহান মাহমুদ, তুমি একটু বলো কিসের প্রেশার? এটা আমরা না জানলে তো উত্তর দিতে পারতেছি না, তাই না জাহিদ? আমাদের সেটাই। আসলে জানতে হবে কিসের প্রেশার। যা- ফারহান তুমি একটু ক্লিয়ার করে দাও, তাহলে আমরা তোমার উত্তরটা দিব। আচ্ছা, ভাইয়া অনেক হতাশা ছিলাম, ন্যাশনালে ভর্তি আছি তাও সেকেন্ড টাইম দিব, অনেক কথা শুনতে হয়, অনেক দৃঢ় ইচ্ছা, সেকেন্ড টাইম দিব। আচ্ছা, একে বলো তোমার ছোট বোন মারিয়া আক্তারকে একটু পরামর্শ দাও। কমেন্টটা পড়ো তারপরে, হ্যাঁ তোমার মনে হয়
হতাশ, শুরুতে একটা কথা বলবো, হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, এইখানে ওর যে বিষয়টা, হতাশ যে মারিয়ার যে বিষয়টা, কখনোই হতাশ হওয়া যাবে না। আমি আমার দিকটা বলি, আমি যে হ্যাঁ হ্যাঁ, টানা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে টানা 16 বার ব্যর্থ ব্যর্থ হয়েছিলাম, টানা 16 বার। এই তারপরেও কথাটা কিন্তু আমি আমি শুনতে চাচ্ছি জাহিদ। বিন্দু মাত্র আমি হতাশ হইনি। যে জাহিদ, অবশ্যই এই আল্লাহ আমার জিনিসটাই জন্য, আমি শুনতে চাচ্ছি। তুমি অবশ্যই আল্লাহ এটাকে আমার একটু জন্য ভালো খুলে কিছু বলো। রাখছে। হ্যাঁ, তুমি 16টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছো, এই কথাটা 16টা, একটা স্টুডেন্ট যখন জানবে, শুনবে, এই কথাটা যখন একজন পরীক্ষার্থী সেকেন্ড টাইমার জানবে, তাহলে এর চেয়ে বড় মোটিভেশন তার লাগে না, তাই না জাহিদ? জি। তবে আমরা এখানে মোটিভেট আমার করার কেউ, সামনে যে জাহিদ, তোমাদের জাহিদ ভাইয়া আছে, তার একটা পোস্ট তবে ছিল এরকম, 16 বার ব্যর্থ হয়ে 17তম চেষ্টায় সে কি হয়েছে, সফল হয়েছে। সো এইখানে আমি তোমাদের বলবো, যদি হতাশ থাকো কিছুই হবে না। জাহিদ 16 বারে 16 বার ভেঙেছে, আবার এই ভাঙ্গা অবস্থা থেকে আবার উঠে দাঁড়িয়েছে। এত সহজ না। আমরা একবার, দুইবার, তিনবার, চারবার, 5টা বার হারলেই আমরা চিন্তা করি তোর আর কি, আর কতবার, আর কতবার। আমরা রবার্ট ব্রুসের কাহিনীতে চলে যাই, যে উনিও তো 12, 13, 15, 16, 17 এরকম চিন্তাই করে নাই, আমরা কেন চিন্তা করি? ঠিক আছে, আচ্ছা। সো এখানে, আচ্ছা, আমি সব জায়গায় ওয়েটিং এ আছি, আমি কি সেকেন্ড টাইম দিব? সুমাইয়া জান্নাত মারিয়া, এইটা আমার মনে হয় তোমার চেয়ে আমি মনে হয় ভালো উত্তর দিতে পারবো, তাই না? আচ্ছা, আমি একটু বলি, তুমি যেহেতু ওয়েটিং আছো সুমাইয়া জান্নাত মারিয়া, তোমাকে আগে দেখতে হবে, যদি তোমার শুধু পাবলিক ইউনিভার্সিটির একটা সাবজেক্ট নিয়ে, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারলেই হবে, তাহলে তুমি, আমি মনে করি না সেকেন্ড টাইম দেওয়ার দরকার আছে। বাট তুমি যদি মনে করো যে তোমার পাবলিক ইউনিভার্সিটি হলেই হবে না, একটা ভালো সাবজেক্টও লাগবে, দেন আমার মনে হয় যে তুমি সেকেন্ড টাইম দিতে পারো। বাট ওয়েটিং এ থাকার পরে, বা ওয়েটিং এ আছো, যদি কোনো ইউনিভার্সিটি না আসে, ওয়েট করো আরো, সেকেন্ড টাইম দিবা কিনা আরেকটু ওয়েট করো। বাট আমার কাছে যেটা মনে হয়, যদি তোমার একটা প্যাশনের একটা জায়গা থেকে, না আমি এই সাবজেক্টই পড়বো, তাহলে তুমি সেকেন্ড টাইম দিতে পারো। আর যদি মনে করো যে না, কোনো রকম, যেহেতু ওয়েটিং আছে, যারা ওয়েটিং এ থাকে তারা আসলে ভালো সাবজেক্ট চাইলেই আসলে হয় না, এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা। সো আমি যে জিনিসটা আহ, বলবো সেটা হচ্ছে, তুমি আগে একটু ওয়েট করে দেখো, কোনো ভালো সাবজেক্ট যদি আসে তাহলে আর সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার দরকার নেই। আর যদি না দেখো যে কোনো ইয়ে আছে, আমার মনে হয় তখন তোমার সেকেন্ড টাইম নেওয়া উচিত। আচ্ছা, ফারহান মাহমুদ ক্লিয়ার করেছে, ভাইয়া প্রথমবারে ব্যর্থ হয়েছিলাম, শেষ মুহূর্তে এসে আপনাদের এখানে যুক্ত ছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি প্রথম থেকে আপনাদের সাথে থাকলে আমার চান্স হয়ে যেত, কিন্তু প্রথমবার না হওয়ায় আশেপাশের মানুষ এবং আব্বু আম্মু অনেক কথা শোনাচ্ছে, আব্বু আম্মু অনেক কথা শোনাচ্ছে। আচ্ছা, জাহিদ বলো, কি করা যায়, বাবা মা কথা শোনাচ্ছে। আমার মনে হয় তাদের তাদের সন্তানের প্রতি অবশ্যই সাপোর্টিভ হওয়া উচিত। ব্যর্থতা আচ্ছা হতেই পারে, আচ্ছা, ধরো একটা মানুষ সাপোর্ট একবারে মানে, সফল হবে এটা, একটা আচ্ছা, মানুষ যে একবারে সফল হবে এটা তো নাও হতে পারে। কখনোই হ্যাঁ আশা করা যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বাবা মার যে জায়গাটা, ঠিক আছে, বাবা মার যে জায়গাটা সেটা হচ্ছে, অনেক বাবা মার আসলে এক্সপেকটেশন বেশি থাকার কারণেই আসলে একটু হতাশ বা কষ্ট হয়, তারা আসলে কথা শোনায়। বাট আমি মনে করি যে এই কথাগুলো যদিও শোনায়, যেহেতু আহ, অনেক বাবা মা আছে, অনেক মানে ছেলে সন্তানের জন্য বা মেয়েদের জন্য অনেক অনেক বেশি পরিশ্রম করে, তাদের জন্য অনেক এক্সপেকটেশন রাখেন। সো আমি পার্সোনালি মনে করি যে বাবা মার কথা সব সময়, বইয়ের কথা আর বাবা মার কথা 4 দিয়ে ভাগ দিবা, কারণ তারা আসলে মন থেকে বলে না সব কথা, তারা মন থেকে দোয়া করে, তারা কখনো মন থেকে বদদোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ভাবে আমাদেরকে বা আমাদের বাবা মাকে বানিয়েছেন, আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, যখন বাবা মা, আমি এবং তুমিও হব বা অন্য কেউ হবে, সবার মধ্যে এই ফিলিংসটা আল্লাহ দিয়ে দেয়। সো এটা নিয়ে কোনো মন খারাপ করবে না ফারহান, এখন ভালোভাবে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, মিমিয়া তাসনিম নব বলেছে, সেকেন্ড টাইমে চান্স পাওয়ার যে একটা আনন্দ, সব কষ্ট শেষ হয়ে গেছে রেজাল্ট দেখে। এই যে জাহিদ যে এত কষ্ট করছে সেই 9 জুলাই থেকে, হয় কিন্তু সব ভুলে গেছে, সত্যি কথা। এবং জাহিদের মনের ভিতরে অনেক কথা পরে আস্তে আস্তে মনে হবে, ইস, যদি লাইভে আরেকটু এইভাবে কথা বলতে পারতাম। যেমন জাহিদের সবচেয়ে মানে ক্রিটিক্যাল যে কথাটা ছিল, যে 16 বার ব্যর্থ হয়েছে, এই কথা সে ভুলেই গেছে, মাঝখানে এসে মনে পড়ছে। সো সেকেন্ড টাইমে চান্স পেলে এরকম হয়, ঠিক আছে, কারণ এত এত ব্যর্থতা, এত এত মানে বাধা বিপত্তি পার করে চান্স পায়, এটা স্বাভাবিকভাবে।
এটা মানে এরকম হয়, ঠিক আছে? ওকে। অন্তরা লেখছে, জানি না সেকেন্ড টাইমে কোথাও চান্স পাবো কিনা, তাও শেষ পর্যন্ত শেষ চেষ্টা করে দেখব। এ কি চান্স পাবে জাহিদ, যারা এরকম কথা বলে? নিজের উপর অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ, এই যে অন্তরা, পাবো কি পাবো না তুমি যে সেটা পরের পাবো হিসাব, কি আমাকে না, এই যে তুমি এটা নিজের পরের হিসাব, কাছেই তুমি না অবশ্যই নিয়ে আমাকে আসছো। ট্রাই করতে হবে হুম, সর্বোচ্চ দিয়ে। হ্যাঁ, এটা টোটালি তোমার মাথা থেকে নিয়ে আসতে হবে। পাবো কি না, না ওয়ার্ড টানা যাবে না। পাবো, পাবো ওর মধ্যে থেকে পাবো, পাবো প্রশ্নবোধক আনা যাবে না। পাবো ফুল স্টপ, একবারে, একবারে আমাকে ডেডিকেটেডলি। পেতেই হবে যে করেই হোক। হ্যাঁ, যেই করেই হোক, তাহলে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তো জাহিদ, আমি তোমার একটা কথাই আমার সবচেয়ে বেশি ভাল লাগছে। আমি চাই যে তুমি ১৬ বারের যে ব্যর্থের কাহিনী, এটা একবার ছোট করে, শেষবার আমরা একবার শেষ দিকে চলে এসেছি, তুমি হচ্ছে জাস্ট ছোট করে এই ১৬র কাহিনীটা একটু শেষ করে দিবা। ১৬ এর বলো। মানে কোথায় কোথায় ব্যর্থ হয়েছি। মানে ১৬টা একটু এক্সপ্লেইন করে দাও, ১৬টা কিভাবে হলো বা কেন ১৬? 16টা বিউপিতে 2টা ইউনিট, এফ এ ডাবল এস এফ ট্রিপল এস, হুম, ঢাকাতে, চট্টগ্রামে 2টা ইউনিট। বাহ, সবগুলোই দিছো। যেখানে যেখানে এলিজিবল ছিলাম আমি সব সেখানে সেখানেই দিয়েছি। মানে একাধিক ইউনিট মিলিয়ে আমরা হচ্ছে ১৬ বার পরীক্ষা দিলাম, ১৬ বারে কোথাও হয় জি নাই, তাই তো? জি, যেখানে আচ্ছা, শেষ যেখানে পর্যন্ত আমি ভর্তি পরীক্ষা দেওয়া, আমার আমার একটা ইন্টেনশন ছিল যে আমার একটা সিট লাগবে, সে যেখানেই হোক, যে ইউনিটেই হোক, আমাকে অবশ্যই ভার্সিটিতে পড়তে হবে। আমার কাজিনরা যেভাবে পড়ছে আমাকে অবশ্যই সেই ধারা বজায় রাখতে হবে। আচ্ছা, এইবার কয়টা দিলা? চান্স পাওয়ার পরে কি আর কোথাও পরীক্ষা দিছো? গুচ্ছতে দিছি। গুচ্ছতে তো মার্ক জানাইলা না, কত আসছিল? 4321 সিরিয়াল। আচ্ছা, তার মার্ক মানে ছিল তো ওইখানে তো ভর্তি হবা না। এখন 46.75। ভর্তি হওয়ার সিদ্ধান্ত কোথায় বা কিভাবে, এটা একটু আমাদের সবাইকে একটু জানাও। আমি রাজশাহীতে ভর্তি হয়েছি গুচ্চার আচ্ছা। হ্যাঁ, তোমার সাথে কথা হয়েছিল, তুমি রাজশাহী ইউনিভার্সিটি ছিলা এবং রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি কনফার্ম জি জি সব ভাই, শেষ করে দিয়েছো। ঠিক আছে জাহিদ, তোমার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আর দোয়া তোমার করবেন ভাইয়া। এখান থেকে আমি মনে করি যে আজকের আজকের এই সেশন থেকে একটা কথাই স্টুডেন্টদেরকে, যারা সেকেন্ড টাইমার, এদের একটা কথাই নিতে হবে যে ১৬ বার ব্যর্থ হয়ে, ১৬টা ইউনিটে, ১৬টা জায়গায় ১৬ বার পরীক্ষা দিতে বসে যখন একজন শিক্ষার্থী ১৭ বারে চান্স পায়, তার আসলে কিছু বলার থাকে না। তার সমস্ত ফিলিংস ওই ১৬টা ব্যর্থতার যতগুলো কণ্টকাকীর্ণ পথ আছে সবগুলোকে ধুলি মিশিয়ে দিয়েছে। তো আমি মনে করি তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমরা জাহিদের কাছ থেকে এই যে ১৬ বার ব্যর্থ হওয়ার যে গল্পটা, এই গল্পটা তোমরা মাথায় রাখবে, যে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালালেই স্বপ্ন তোমার পূরণ হবেই। তো জাহিদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদের জন্য যেই কথাগুলো বলেছো, আশা করি তারাও সেগুলো আহ, কাজে লাগাবে ভবিষ্যতে, তাদের জীবনে, তাদের বাস্তব জীবনে এগুলো কাজে লাগবে, সেই আশা এবং প্রত্যাশা করি। তোমরা ইনশাল্লাহ ভাই। যারা শেষ পর্যন্ত ছিলা, তোমাদেরকে একটা কথাই বলবো যে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, আমাদের সাথে নিবা, অবশ্যই ডিটারমাইন্ড থাকতে হবে। পাবো কিনা এরকম কথাবার্তা আর বলা যাবে না। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে তবে সবাইকে, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই আপনাদের বলো। ক্লাস আমি আপনাদের ক্লাস এখনো মিস করি, মাঝে মাঝে ঢুকি, এডুকেশনে ঢুকে দেখি কোনো আচ্ছা, ক্লাস তোমরা হচ্ছে নাকি, অবশ্যই হলে ক্লাসগুলো জয়েন করবে, করি। তোমরা জয়েন করবা, আমি বলি তোমরা জয়েন করবা। তোমরা হচ্ছে তোমাদের দুই একটা কমেন্টও অনেক বড় বিষয় একটা স্টুডেন্টের কাছে। আবার বলছি, কারণ তোমরা ইমিডিয়েট মাত্র পড়াশোনা মানে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো, ওরা তোমাদের কথাগুলো একটু বেশি নিবে। সো তুমি যখনই আসো লাইভে, একটা কমেন্ট, ইন্সপিরেশনাল, ইনশাল্লাহ ভাই, মোটিভেশনাল কথা তোমরা ইনশাল্লাহ। পারবা, কারণ তোমরা এডুকেশন স্টুডেন্ট, তোমরা মহসিন ভাইয়ের স্টুডেন্ট। সো এক ইনশাল্লাহ আমি জানি একটা তোমরা আরো বেশি মোটিভেট করতে পারো। একটা মানুষ কখনোই মানে মোটিভেশনটা আসলে নিজের বাসার বর্তমান পরিস্থিতি যদি আপনাকে মোটিভেশন করতে না পারে, তো পৃথিবীর হ্যাঁ কেউ হ্যাঁ পারবে না। হ্যাঁ, সেটাই। এখন যুদ্ধ করে যেতে হবে নিজের সাথে, এবং জি, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অবশ্যই কি মন মানসিকতা রাখতে হবে। সেই পর্যন্ত আমাদের চেষ্টা থাকতে হবে। থ্যাংক ইউ জাহিদ, অনেক অনেক বেশি আসসালামু আলাইকুম ধন্যবাদ। ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা আমাদের আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে বা মাঝখানে ছিলে, আজকের ক্লাসের আমি একটা কি পয়েন্ট বলে দিচ্ছি, যে জাহিদ ১৬ বারে ব্যর্থ হয়ে ১৭ বারে যখন পরীক্ষা দিতে বসেছে তখন সে সফল হয়েছে। সো তোমরা ইনশাল্লাহ লেগে থাকো, তোমাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা জানাচ্ছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আই এডুকেশন তোমাদের পাশে আছে।